রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র হলো একটি সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো, যেখানে একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ আইনের শাসনের অধীনে বসবাস করে এবং একটি সরকার দ্বারা পরিচালিত হয়। সহজ ভাষায় যদি বলি, তবে রাষ্ট্র মানে হলো এমন একটি ব্যবস্থা যেখানে জনগণ, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব থাকে। রাষ্ট্রের 4টি মূল উপাদান আছে। 1 নম্বর জনগণ, যারা রাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা। 2 নম্বর ভূখণ্ড, যা একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকা ভূমি যার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। 3 নম্বর সরকার, যিনি আইন প্রণয়ন, কার্যকরকরণ ও বিচার করার ক্ষমতা যার হাতে থাকে। 4 নম্বর সার্বভৌমত্ব, যা কোনো রাষ্ট্রের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন, যেখানে অন্য কোনো দেশ বা শক্তি হস্তক্ষেপ করতে পারে না। রাষ্ট্রের বৈশিষ্ট্য হল রাষ্ট্রের নিজস্ব আইন ও শাসন ব্যবস্থা। এটি জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করে। এটি কর আরোপ ও সামরিক বাহিনী পরিচালনা করতে পারে। রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে পারে অথবা নাও হতে পারে। যেমন কিছু বিদ্রোহী অঞ্চল নিজেদের রাষ্ট্র বলে দাবি করে, কিন্তু অন্য দেশগুলো তাদের স্বীকৃতি দেয়নি। উদাহরণত বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, যেখানে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও জনগণ রয়েছে। আজকে আমার এই ভিডিওর পর্বে আমরা জানব রাষ্ট্র আমাদের অথবা রাষ্ট্রের জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে আর দেরি কি, চলুন তবে শুরু করি। রাষ্ট্র জনগণের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। কখনো তা সরাসরি আইনের মাধ্যমে করা হয়, কখনো বা অদৃশ্যভাবে করা হয়, যেমন শিক্ষা, প্রচার মাধ্যম, প্রযুক্তি বা অর্থনীতির মাধ্যমে। রাষ্ট্র নিজেকে মানুষের রক্ষক বলে দাবি করলেও বাস্তবে এটি অনেক সময় জনগণের স্বাধীনতা সীমিত করে ফেলে। ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক ও সরকার জনগণকে নিজেদের অধীনে রাখতে নানা কৌশল অবলম্বন করেছে। এই নিয়ন্ত্রণ কখনো কখনো জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য করা হলেও অনেক সময় তা শাসকের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য করা হয়। তাহলে চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই কিভাবে রাষ্ট্র আমাদের নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র জনগণের উপর সর্বপ্রথম যে নিয়ন্ত্রণ আরোপ করে তা হলো আইন। প্রতিটি দেশই সংবিধান ও বিভিন্ন ধরনের আইন রয়েছে, যা জনগণকে বাধ্য হয়ে মানতে হয়। আইন না মানলে শাস্তি পেতে হয়, কখনো জরিমানা, কখনো জেল, কখনো মৃত্যুদণ্ডও দেওয়া হয়। রাষ্ট্র দাবি করে যে আইন জনগণের সুরক্ষার জন্য করা হয়, কিন্তু বাস্তবে এটি শাসকের স্বার্থও রক্ষা করে। অনেক সময় আইন এমনভাবে তৈরি করা হয় যাতে সাধারণ মানুষ ক্ষমতার বিরুদ্ধে কথা বলতে না পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্রাচীন ব্যাবিলনের হামুরাবির বিধি, খ্রিস্টপূর্ব 1954, যা ছিল বিশ্বের প্রথম লিখিত আইনগুলোর মধ্যে একটি, যেখানে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত এই নীতি চালু ছিল। মধ্যযুগে রাজারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ রোধ করতে কঠোর আইন করতেন। বর্তমান যুগেও অনেক দেশেই মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়েছে, যেমন চীনে সরকার বিরোধী বক্তব্য কঠোরভাবে দমন করা হয়। রাষ্ট্র, পুলিশ, সেনাবাহিনী ও শক্তি প্রয়োগের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রে শুধুমাত্র আইন প্রণয়ন করলেই কাজ শেষ হয়ে যায় না, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় বাহিনী দরকার পড়ে। রাষ্ট্র, পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা ব্যবহার করে জনগণকে নিয়ন্ত্রণ করে। পুলিশের কাজ মূলত অপরাধ প্রতিরোধ করা, কিন্তু অনেক সময় রাষ্ট্র তাদের ব্যবহার করে জনগণের আন্দোলন দমন করতে। সেনাবাহিনীও কখনো কখনো দেশের অভ্যন্তরে ব্যবহার করা হয়, বিশেষত যখন সরকার বিরোধিতা বা বিপ্লবের আশঙ্কা করে। ইতিহাসে দেখা যায় 1989 সালে চীনের ভিয়েনানমেন স্কোয়ারের বিক্ষোভে সরকার সেনাবাহিনী নামিয়ে হাজার হাজার বিক্ষোভকারী হত্যা করেছিল। আবার 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছিল, যেন স্বাধীনতার দাবি দমিয়ে রাখা যায়। বর্তমান বিশ্বে অনেক দেশের সরকার গোপন গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিরোধীদের উপর নজরদারি করে, গ্রেফতার করে এবং ভয়ভীতি দেখায়। রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে। শিশুরা কি শিখবে সেটাও রাষ্ট্র ঠিক করে দেয়, কারণ রাষ্ট্র যদি ছোটবেলা থেকেই শিশুদের নিজেদের মতাদর্শ অনুযায়ী গড়ে তোলে, তাহলে তারা বড় হয়ে সরকারকে প্রশ্ন না করে বরং অনুগত থাকবে। পাঠ্য বই ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র জনগণের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। হিটলারের জার্মানিতে স্কুলের বইয়ে নাৎসি আদর্শ শেখানো হতো এবং ইহুদিদের খলনায়ক হিসেবে দেখানো হতো। উত্তর কোরিয়ায় শিক্ষার্থীদের শেখানো হয় যে কিম পরিবার ঈশ্বরের মতো এবং তাদের প্রশ্ন করা যাবে না। এমনকি আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতেও শিক্ষা ব্যবস্থায় জাতীয়বাদী ধারণা ঢুকিয়ে দেওয়া হয়, যাতে মানুষ রাষ্ট্রের সমালোচনা না করে। ইতিহাসের সত্যিকারের ঘটনাগুলো অনেক সময় বই থেকে বাদ দেওয়া হয়, যাতে জনগণ অতীতের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলতে না পারে। রাষ্ট্র গণমাধ্যম ও প্রচার মাধ্যম ব্যবহার করে জনগণকে নিয়ন্ত্রণ করে। টেলিভিশন, রেডিও, পত্রিকা এবং বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া রাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র।
এগুলোর মাধ্যমে সরকার জনগণের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র নিজের পক্ষে প্রচারণা চালায় এবং বিরোধী মতামত দমন করার চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়নে শুধুমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম অনুমোদিত ছিল এবং সরকার বিরোধী সংবাদ নিষিদ্ধ ছিল। চীনে এখনও সরকারি অনুমোদন ছাড়া কোনো সংবাদ প্রচার করা যায় না এবং ইন্টারনেট সেন্সর করা হয়। আধুনিক বিশ্বে অনেক দেশই রাষ্ট্র গোপনে মিডিয়ার মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এমনকি গণতান্ত্রিক দেশেও রাজনৈতিক দলগুলোর অর্থায়নে মিডিয়া জনগণকে একপক্ষীয় সংবাদ দেয়, যাতে তারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে না পারে। রাষ্ট্র অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র জনগণের অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের উপর ক্ষমতা বজায় রাখে। কর আদায়, মুদ্রানীতি, চাকরির বাজার ও ব্যবসায়িক নীতিমালার মাধ্যমে রাষ্ট্র জনগণের জীবনকে নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে মধ্যযুগে ফরাসি রাজারা জনগণের উপর অতিরিক্ত কর আরোপ করেছিল, যার ফলে 1789 সালের ফরাসি বিপ্লব হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের সরকার সম্পূর্ণ অর্থনীতির নিয়ন্ত্রণ করত, ফলে জনগণ স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারত না। আজকের দিনে সরকার ব্যাংক ও মুদ্রানীতির মাধ্যমে জনগণের আর্থিক স্বাধীনতা নিয়ন্ত্রণ করে। যদি রাষ্ট্র চায় তাহলে মুদ্রাস্ফীতি বাড়িয়ে বা সুদের হার পরিবর্তন করে জনগণের জীবনযাত্রাকে কঠিন করে তুলতে পারে। রাষ্ট্র প্রযুক্তি ও নজরদারির মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করে। আগে রাষ্ট্র মানুষের উপর নিয়ন্ত্রণ রাখতে বাহিনী ও আইন ব্যবহার করত, কিন্তু এখন প্রযুক্তির যুগে তা আরও সহজ হয়ে গেছে। বর্তমান বিশ্বে ক্যামেরা, ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে রাষ্ট্র প্রতিনিয়ত জনগণের উপর নজরদারি করছে। চীনে সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু রয়েছে, যেখানে নাগরিকদের আচরণের উপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয় এবং পয়েন্ট কমে গেলে সরকারি সেবা পাওয়া কঠিন হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে এনএসএ সিস্টেম চালু রয়েছে, যা সাধারণ মানুষের ফোন কল এবং ইন্টারনেট কার্যকলাপ গোপনে নজরদারি করে। অনেক দেশে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে আন্দোলনকারী এবং সরকারের সমালোচকদের চিহ্নিত করা হয়, ফলে জনগণ সবসময় নিজেদের উপর নজরদারির ভয় নিয়ে বেঁচে থাকে। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রের জনগণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতি সম্পর্কে চলুন এবার জেনে আসি। 1 নম্বর, রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের সম্রাটরা জনগণের মতামত নিয়ন্ত্রণ করত। সম্রাট আগাস্টাস রাষ্ট্রীয় প্রচার চালিয়ে জনগণের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতেন এবং সেনাবাহিনী ব্যবহার করে বিদ্রোহ দমন করতেন। রোমানদের রুটি ও সার্কাস নামক নীতি ছিল, অর্থাৎ তারা মনে করত জনগণকে বিনোদন ও খাবার দিয়ে ব্যস্ত রাখলে তারা শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবে না। 2 নম্বর, মধ্যযুগের ধর্মীয় নিয়ন্ত্রণ। মধ্যযুগে ক্যাথলিক চার্চ ইউরোপের জনগণের চিন্তাভাবনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। চার্চের বিরুদ্ধে কথা বললে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবং এমনকি আধুনিক বিজ্ঞানের জনক গ্যালিলিও যখন বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তখন চার্চ তাকে গৃহবন্দী করেছিল। ধর্মীয় শাসন ব্যবস্থার কারণে সাধারণ মানুষ প্রশ্ন পর্যন্ত করতে পারত না এবং চার্চ যা বলতো সেটাই মেনে নিতে হতো। 3 নম্বর, ফরাসি বিপ্লব ও কর আদায়। রাজা ষোড়শ লুই জনগণের উপর বেশি কর আরোপ করেছিলেন, কিন্তু ধনী অভিজাতরা কর দিতে চাইত না। সাধারণ জনগণ এতে ক্ষুব্ধ হয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফরাসি বিপ্লবের ফলে রাজাকে হত্যা করা হয় এবং জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এই ঘটনা দেখায় যে রাষ্ট্র যখন জনগণের উপর মাত্রা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যায়, তখন বিদ্রোহ হতে পারে। 4 নম্বর, ব্রিটিশ সাম্রাজ্যের ডিভাইড অ্যান্ড রুল নীতি। ব্রিটিশ সরকার ভারত, আফ্রিকা ও অন্যান্য উপনিবেশ শাসন করতে ডিভাইড অ্যান্ড রুল নীতি, যা বিভক্তি করে শাসন করা বোঝায়। তারা ধর্ম, ভাষা, জাতিগত বিভাজন তৈরি করে জনগণকে নিজেদের মধ্যে লড়াই এবং মারামারিতে ব্যস্ত রাখত এবং ব্রিটিশরা মনে করত যখন এরা নিজেদের মধ্যে লড়াই এবং মারামারিতে ব্যস্ত থাকবে, তখন এরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ পাবে না। যে কারণে 1947 সালে ভারত পাকিস্তান বিভাজন ছিল ব্রিটিশদের তৈরি করা বিভাজনের ফল। 5 নম্বর, সোভিয়েত ইউনিয়নের কেজিবি, যেটা ছিল একটা গোয়েন্দা সংস্থা। সোভিয়েত ইউনিয়নে স্টালিন জনগণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। তিনি বিরোধীদের গোপনে হত্যা করতেন এবং কেজিবি এই গোয়েন্দা সংস্থা ব্যবহার করে নাগরিকদের উপর নজরদারি করতেন। যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতো, তবে তাকে সাইবেরিয়ার শ্রম শিবিরে পাঠানো হতো। রাষ্ট্রীয় প্রচারণা ও মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে কেবল সরকারের ভালো দিকগুলো দেখানো হতো। 6 নম্বর, জার্মানির নাৎসি প্রচারণা ও নিয়ন্ত্রণ। হিটলার ও তার নাৎসি পার্টি জনগণের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে প্রচারণা মন্ত্রণালয় চালু করেছিল। তারা ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার প্রচার চালাতো এবং জনগণকে যুদ্ধের জন্য তৈরি করত। স্কুলের বই এবং সিনেমার মাধ্যমে তরুণদের ব্রেন ওয়াশ করা হতো।
গণমাধ্যম, রেডিও এবং এমনকি শিশুদের সংগঠন হিটলার ইয়ুথ ব্যবহার করে রাষ্ট্র পুরো সমাজকে নিয়ন্ত্রণ করেছিল। 7 নম্বর, চীনে 1989 সালে শিক্ষার্থীরা গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করেছিল। এ ঘটনায় সরকার সেনাবাহিনী পাঠিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে। এরপর চীন সরকার এই ঘটনা পুরোপুরি গোপন করে ফেলে এবং আজও চীনে এটি নিয়ে আলোচনা করা নিষিদ্ধ। এটি দেখায় কিভাবে একটি রাষ্ট্র সেনাবাহিনী ও সেন্সরশিপ ব্যবহার করে জনগণকে নিয়ন্ত্রণ করে। 8 নম্বর, উত্তর কোরিয়ার একনায়কতন্ত্র। উত্তর কোরিয়ায় কিম পরিবারের শাসন জনগণকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। জনগণ কোনো স্বাধীন তথ্য পায় না, কারণ ইন্টারনেট ও মিডিয়া সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের শ্রম শিবিরে পাঠানো হয় অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং স্কুলে শিশুদের শেখানো হয় যে কিম পরিবার ঈশ্বর তুল্য। এই ঘটনা থেকে পরিশেষে আমরা এটা বলতে পারি, ইতিহাসে বারবার দেখা গেছে যখনই রাষ্ট্র জনগণের উপর বেশি নিয়ন্ত্রণ করতে চেয়েছে তখনই মানুষের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। তবে জনগণ সচেতন থাকলে এবং সংগঠিত থাকলে তারা রাষ্ট্রের অন্যায় নিয়ন্ত্রণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। ফরাসি বিপ্লব, বাংলাদেশে 1971 সালের স্বাধীনতা সংগ্রাম, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা সোভিয়েত ইউনিয়নের পতন, এই সকল ঘটনাগুলো থেকে জানা যায় জনগণ চাইলে পরিবর্তন আনা সম্ভব। বর্তমান যুগে প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে, কিন্তু একই সঙ্গে জনগণের সচেতনতার সুযোগও বেড়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে যেন রাষ্ট্র কখনো অন্যায়ভাবে আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। সবার প্রতি শুভকামনা রেখে আমার ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।